ছয় দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রোড থেকে উঠতেছি না। যাদের আমরা মামা ডাকতাম তারা এখন আমাদের টিচার হয়ে গেছে। হাইকোর্ট কর্তৃক যে রিট হয়েছে এই রিট অনতি বিলম্বে বাতিল করতে হবে। ভিন্ন দাবিতে আন্দোলন চলছে কুয়েট আর সুনামগঞ্জ মেডিকেলেও। বর্ষবরণ উৎসবের মোটিফ শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে দুর্বৃত্তের আগুন, ছাই হয়েছে ভাস্কর্য সহ সবকিছু, নিরাপত্তাহীনতায় পরিবার। যশোরে হামলা ভাঙচুরের পর 14 পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ, মামলা দায়ের। অভিযুক্ত জামায়াত কর্মীর দাবি, জমি দখলের নিতে ষড়যন্ত্রের শিকার তিনি। দুই তিনজনের কাছে রিভলভার রয়েছে, লুঙ্গি উঁচাচ্ছে আর ওই রিভলভার দেখাচ্ছে। আমার মেয়ের যে ভিডিও করা দেখেছে, দেখে 4-5 জন ডাক আছে নিয়ে ওরা কাঁপড়ায় বেড়াচ্ছে। চাইতে গেলে ওরা আমার ঘরে মারধর করে, বিরাট ভাঙচুর করে আমার অপবাদ দিচ্ছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 33টি বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত করা হয়েছে সড়ক। কয়েকটি দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, পিলার সরাতে উদ্যোগী প্রশাসন। 5 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের কাজিরপাড়া ব্রিজের কাজ। দুর্ভোগে হাজার হাজার মানুষ, পুনরায় টেন্ডার দিয়ে কাজ শেষ করার আশ্বাস। কতটা বছর ধরে কাম করতেছে, একদিন করলে তার 3 মাস করে না। একজনের 10 টাকা করে পার, আবার আইতে 10 টাকা 20 টাকা লাগে গুদারা বাড়াবার হইতে। কুড়িগ্রামের নাগেশ্বরী ভূমি অফিসে হালখাতার আয়োজন, মিষ্টি মুখ করিয়ে কর আদায়। ভোগান্তি ছাড়া সেবা পেয়ে বেশ খুশি গ্রাহকেরা। শেষ বয়সে এইবারে এইরকম পাইনি আমি। ফলমূল খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে। হয়রানি না হয়ে বরঞ্চ তারা কর পরিশোধ করে একটা নাস্তা বানিয়ে পর্যন্ত আপ্যায়িত হতেছে। এটি একটা অত্যন্ত সুন্দর দিক। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে থমকে পড়ে প্রায় গোটা দেশ। 6 দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রী চালকেরা। ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবি আদায়ে আবারও রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়কে অবস্থানের পাশাপাশি অবরোধ করা হয় রেলপথও। কুমিল্লার কোটবাড়ি এলাকায় বেলা 11:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বললেও না সরায় ঘণ্টা দুয়েক পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। নরসিংদীর সাহেবপ্রতাপ এলাকায় সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। নিয়োগ বিধিমালা সংশোধন সহ 6 দফা দাবি তুলে ধরেন তারা। বরিশালের নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। এতে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা রুটে যান চলাচল ঘণ্টা দেড়েক বন্ধ ছিল। এছাড়া সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানেও সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যারা আমাদের টেকনিক্যাল পদের না, মানে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত না, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কিভাবে আমাদের টেকনিক্যাল পদের শিক্ষক হয়? আরো আগে অনেক আন্দোলন হয়েছে, এখন আমরা আন্দোলন করছি, রাজপথে আছি। আমরা চাচ্ছি আমাদের দাবি আদায় হোক।
যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পরিষদ থেকে আমাদের সাথে আসে কথা বলছে এবং এই রায় বাতিল করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকের কর্মসূচি পালিত হবে প্রতিদিন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ 2 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে ফেনী ও গুণবতী স্টেশনে আটকা পড়ে 2টি ট্রেন। খুলনায় বয়রা জংশনে রেল লাইনে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সারা দেশের সাথে প্রায় 3 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। দিনাজপুরেও রেলপথ অবরোধ করা হয়। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করায় বিপাকে পড়েন যাত্রীরা। গরমের মধ্যে দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় ক্ষোভ জানান অনেকে। প্রায় 2 ঘন্টার উপরে এখানে আসি, অনেক ভোগান্তি হইতেছে। বাচ্চা নিয়ে হাসপাতালে গেছিলাম, ওখান থেকে আসতেছি, এখন এসে দেখতেছি আমি। কিসের জন্য আন্দোলন এটা জানি না, হঠাৎ করে দেখছি এখানে রাস্তা বন্ধ, অনেক মানুষ অনেক পেরেশানি। দ্রুত এই সমস্যা সমাধানের তাগিদ সাধারণ মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ। অন্যদিকে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা। পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিংও করে শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। শিক্ষা কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন ছাত্রছাত্রীরা। সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে আগামী মাসের শুরুর দিকে একাডেমিক কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সাথে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। আর সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তালা ভেঙে তারা অবস্থান নেয় আবাসিক হলগুলোতে। আন্দোলন চলছে সুনামগঞ্জেও। হাসপাতাল সুবিধার দাবিতে মহাসড়কে গিয়ে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সকালে মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান করেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তারা বলছেন, মেডিকেল কলেজের হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি, ফলে ওয়ার্ড ক্লাসের জন্য তাদের যেতে হয় 15 কিলোমিটার দূরের সুনামগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালটি দূরে হওয়ায় ওয়ার্ড ক্লাসও নিয়মিত হয় না বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরুর দাবি জানান তারা। পরে প্রশাসনের সাথে আলোচনার পর একদিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রী চালকদের। আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। হাসপাতালের কাজ চলতেছে, একটা হাসপাতাল চালানো, যেই কারণে আমাদের শিক্ষার্থীদের ওয়ার্ড ক্লাস এবং যেই ক্লিনিক্যাল যেই ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে না। আমাদের ওয়ার্ড হওয়ার কথা ছিল সপ্তাহে 6 দিন, কিন্তু আমাদের ওয়ার্ড নিয়মিত হচ্ছে না। ওটি হয় না, সার্জারি হয় না, সেখানে আমরা কিভাবে ওয়ার্ড করতে পারবো? আমাদের সিএনআর রেজিস্টার নেই, যার কারণে আমাদের ওয়ার্ড থেকে ব্যাহত হচ্ছে। ক্লিনিক্যাল ছাড়া মেডিকেল কলেজ চলতে পারে না। ক্লিনিক্যাল ক্লাস ছাড়া ডাক্তার কিভাবে বের হয়ে পরবর্তীতে সেবা দিবে? সন্ধ্যায় থানায় জিডি আর মধ্যরাতে বাড়িতে আগুন। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। আগুন দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পুরে ছাই ঘরসহ সকল মালামাল। দুর্বৃত্তদের দেয়া এই আগুন আতঙ্ক ছড়িয়েছে মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায়। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী মানবেন্দ্র ঘোষের বাড়ি গড়পাড়ায়। মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। গরু দেখাশোনা করার জন্য একটা ছেলে থাকে, ও হলো প্রথমে বুঝতে পারে গরুরা দুইটা গরু ওখানে খুব লাফালাফি করতেছে। আগুনে এতটা হিট ছিল, লাফালাফি করতেছে। ও জানলা খুলে দেখার পরে তাতে করে বের হয়, আর ও শব্দও পায়, ঠাস ঠাস অনেক শব্দও পায়। আমার শিল্পকর্ম থেকে শুরু করে আমাদের বাড়ির প্রয়োজনীয় অনেক তৈজসপত্র, আমার অনেক আর্ট ম্যাটেরিয়ালস, অনেক মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। 2004 সাল থেকে চারুকলার একজন ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশ নেন মানবেন্দ্র। বরাবরের মতো এবারও দায়িত্ব পান বাঘের একটি মোটিফ নির্মাণের। কিন্তু ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেয়া হচ্ছিল। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেন মানবেন্দ্র। আর রাতেই ঘটল আগুন দেওয়ার ঘটনা। মানবেন্দ্রের উপরে কিন্তু একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা প্রেশার ছিল। বিভিন্নভাবে হুমকি দামকি তার বাড়িতে আক্রমণ করবে কিংবা ফোনে, সবভাবেই কিন্তু একটা চাপের মধ্যে এই পরিবার ছিল। একজন যার নয় তাকে তাই বানানোর যে অপচেষ্টা, অপতৎপরতা, সেটাকে তো আসলে কোনো ক্ষেত্রেই গ্রহণ করা উচিত না, গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবতই এখানে চলছে।
ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস তাদের। ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের সাথে পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং টিমে কাজ করছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এ ঘটনায় একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। যশোরে জমি নিয়ে বিরোধে 14টি পরিবারের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি স্থানীয় জামায়াতের কর্মী খবির খাঁর বিরুদ্ধে মামলাও করেছেন তারা। তবে খবিরের দাবি এই জমির মূল মালিক তিনি, নিজে জমি উদ্ধার করতে গিয়ে তিনি এখন উল্টো মামলার আসামি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বিএনপি এবং জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা। 50 বছরের বেশি সময় ধরে যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়া এলাকায় বসবাস বাস্তুহীন 14টি পরিবারের। গত 13 এপ্রিল সকালে সেখানে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট। এই হামলার জন্য স্থানীয় জামায়াতের কর্মী খবির খাঁকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। দাবি করেন জমির মূল মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন, তবে তার মৃত্যুর পর জমিটি দখলের চেষ্টা চালান খবির। 5 আগস্টের অভ্যুত্থানের পর আরো বেপরোয়া হয়ে ওঠেন খবির। 50-60 জন লোক আইছে, আলী খা আইছে, তারপরে তবি খা আইছে, তারপরে হচ্ছে সাদ্দাম আইছে, তারপরে হচ্ছে আপনার সোহাগ আইছে। 2-3 জনের কাছে রিভলভার রয়েছে, পাশা এরকম গুছাচ্ছে, লুঙ্গি গুছাচ্ছে আর ওই রিভলভার দেখাচ্ছে। আমার মেয়ে যে ভিডিও করা দেখেছে, দেখে 4-5 জন ডাক আছে নিয়ে ওরে তাপড়ায় বেরাচ্ছে। আমরা বিচার চাই আর আপনাদের কাছে দাবি যে আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো, কোন জায়গায় থাকবো, আমাকে সেইটু কুল কিনারা করে দেবেন। খবির খাঁর দাবি বাড়িঘরে হামলায় তিনি জড়িত নন। 30 শতক জমিটির মালিক তিনি। 6টা ঘর বানিয়ে চুক্তিপত্রের মাধ্যমেই ভাড়া দিয়েছিলেন। তবে 2019 সাল থেকে ভাড়ার টাকা পাচ্ছিলেন না। তাই ভাড়াটিয়াদের সরে যেতে নোটিশ পাঠানো সহ সেনা ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়। জায়গাটি অবৈধভাবে দখলে রাখার ষড়যন্ত্র চলছে বলে দাবি খবির খাঁর। ওরা আমার ভাড়া দিতে চায় না, না দেওয়ার পর আমি আবার পুনরায় ওই তাদের ভাড়া চাইতে গেলে ওরা আমার ঘরে মারধর করে দিদিরা ভাঙচুর করে আমার অপবাদ দিচ্ছে। হেঁটে আসছে, তদন্ত করে আমাদের 40 দিন সময় দেওয়া হয়। সেখানে আমাদেরকে বলে কি ওদের চলে যেতে হবে, তারা বলে আমরা চলে যেতে পারবো না। এতদিন ছিল আওয়ামী লীগের ছত্রছায়া, এখন বিএনপির কেন্দ্রীয় নেতা সহ ইউনিয়ন পরিষদে ইউনিয়নের যেসব স্থানীয় নেতাকর্মী আছে তাদের ছত্রছায়ায় প্রভাব কাটিয়ে ভোগ জমিটা ভোগ দখল করার পায়তারা করতে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা। দুটি রাজনৈতিক দলই দিয়েছে খাদ্য ও আর্থিক সহায়তা। দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছে বিএনপি। জামায়াত বলছে ঘটনাটি জমিজমা সংক্রান্ত, রাজনৈতিক নয়। যারা ভুক্তভোগী স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে, বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত। দায়িত্বশীল বা কর্মী পর্যায়ের কোনো ব্যক্তি এর সাথে সংশ্লিষ্টতা নেই। অতএব আমরা এটা বলতে চাই যে আজকের এই ঘটনাটাকে কিছু ব্যক্তিরা রাজনৈতিক রং লাগায় একটা ভিন্ন খাতে এই ঘটনাটাকে প্রবাহিত করার চেষ্টা করছে। জামাত ইসলামের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ জামাত ইসলামের সাথে জড়িত। তারা জামাতের মিছিল মিটিং করালো, তারা জামাতের বিভিন্ন প্রোগ্রামে যায়, তাদের পরে তারা হামলা করেছে। কাজে আমরা যারা ঘটনা ঘটেছে তাদেরকে ধিক্কার জানাই, আর যে ঘটনা ঘটেছে দুঃখ প্রকাশ করছি। বসতবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে। রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে, এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পাবনায় 7 বছরের শিশুর মুখমণ্ডল পোড়ানো এবং বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছে শিশুটির মা। মঙ্গলবার রাতে চাটমোহর থানায় এই মামলা করা হয়। বর্ষবরণের দিন নাটোরে বাড়ি থেকে দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। একদিন পর মঙ্গলবার সকালে পাবনার রামপুর বিলের মধ্যে ভুট্টা খেতে পাওয়া যায় তার মরদেহ। দাহ্য কিছু দিয়ে পোড়ানো হয়েছে মুখমণ্ডল। নাটোরে গারফা আজেদা নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা। ঘটনাটি তদন্ত করছে 2 জেলার পুলিশ। এদিকে হত্যার বিচারের দাবিতে নাটোর এবং পাবনায়
মানববন্ধন হয়েছে। মামলা নামক শেকল থেকে এখনো মুক্ত হতে পারেননি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। আদালতের দ্বারে দ্বারে হাজিরা দিয়ে সর্বস্ব হারিয়েছেন কেউ কেউ। পারিবারিক জীবনেও পড়েছে বিরূপ প্রভাব। পাবলিক প্রসিকিউটর জানালেন, কিছু মামলা আইনি প্রক্রিয়া আর কয়েকটি রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হচ্ছে। মোহাম্মদ মহিউদ্দিন পেশায় ব্যবসায়ী, পরিবার নিয়ে থাকেন ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতিটি কোণা তার পরিচিত। গেল 10 বছর ধরে নিয়মিত আসা যাওয়া আদালত চত্বরে। মামলায় অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যদিও তার দাবি মূল অপরাধ রাজনৈতিক পরিচয়। পুলিশ বলছে, মামলা আয়ু বলছে, তো কেমন মামলা দিব, যাতে তোর জামিন না পাস, লক্ষ লক্ষ টাকা নষ্ট হইলো, মান সম্মান গেল, কর্মক্ষেত্র নষ্ট হইল, এখন আমাদের রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থানে। জানালেন, এজন্য জেলেও যেতে হয়েছে একবার, সহ্য করতে হয়েছে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন। 12 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য অনেক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই প্রশাসনিক অস্ত্রের ব্যবহার পুরনো। আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে যারাই মাঠে ছিলেন গেল 15 বছরে তারা তা হারে হারে টের পেয়েছেন। 326টা মামলা নিয়ে আমি গ্রেপ্তার হয়েছি। 18 সালে আমি 6 মাস 22 দিন জেল খেটেছি। হত্যা মামলা আমাকে 1 নম্বর আসামি করছে। সেই মামলায় এখন আমাকে কোর্টে যেতে হয়। ঈদের আগে আমি 22 তারিখে কোর্টে গেছি, আবার আজকেও আমার কোর্ট ছিল। আর্থিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এই মামলা আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। আমাদের ছেলেপেলে, আমাদের সহকর্মীরা, আমার সহযোদ্ধারাও এই আর্থিক অনটনের কারণেও কিন্তু অনেকে এই মামলার হাজিরা বা খালাস করতে পারছেন না। ফ্যাসিস্ট আমলে সর্বমোট 7টি মামলার আসামি হয়েছিলাম, যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা মামলা। এর মধ্যে ইতিমধ্যে আমার মাত্র 2টি মামলা প্রত্যাহার হয়েছে, বাকিগুলো এখনো প্রত্যাহার হয়নি। বিএনপির দাবি, নেতাকর্মীদের নামে মামলা হয়েছে লক্ষাধিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারিক প্রক্রিয়ায় বাতিল হয়েছে বড় বড় নেতাদের বিরুদ্ধে করা বেশ কিছু মামলা। রাষ্ট্রীয় সিদ্ধান্তে ঢাকার আরও প্রায় 1000 খানেক প্রত্যাহারের অপেক্ষায়, কিন্তু কেন্দ্র পর্যন্ত যাদের পৌঁছানোর সক্ষমতা নেই তাদের অনেকেই রয়ে গেছেন হিসেবের বাইরে। আদালতের মাধ্যমেও অনেকগুলো মামলা আমরা শেষ করার চেষ্টা করছি। এর মধ্যে অনেকগুলো মামলা আমরা এখানে শেষও করেছি। এখন থানার মামলাগুলো সরকার ইচ্ছা করলে সেগুলি যেহেতু গায়েবী মামলা বা মিথ্যা মামলা, আদি মামলা, সেই মামলাগুলো যে তদন্তকারী কর্মকর্তা তার মাধ্যমে সেগুলিকে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে। পট পরিবর্তন হলেও রাজনৈতিক এই অস্ত্রের ব্যবহার বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে, এবার রাজনৈতিক হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাই সাধারণ মানুষের দাবি, প্রতিহিংসা নয়, বন্ধ হোক মিথ্যা মামলার হয়রানি, তৈরি হোক আইনের শাসনের দৃষ্টান্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বালুবাহী 2টি ডাম্প ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী ডাম্প ট্রাকের চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোরে একই দিক থেকে বালু বোঝে আরেকটি ডাম্প ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ধাক্কা দেয়া ট্রাকের হেলপার সজীব এবং তার সহযোগী সাকিব ঘটনাস্থলেই প্রাণ হারায়। ট্রাকের চালক আহত হলেও সে পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়। ঝিনাইদহে বিদ্যুতের খুঁটি অপসারণ না করে একটি সড়ক প্রশস্ত করা হয়েছে। এরই মধ্যে এ নিয়ে ঘটেছে কয়েকটি দুর্ঘটনা। আর এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিইডি বলছে, বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে, কিছু জটিলতার কারণে এই বিলম্ব হচ্ছে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পায়রাডাঙ্গা থেকে সিংগা হয়ে পারফলসি গেছে পাকাই সড়ক। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি প্রশস্ত করা হয়েছে রাস্তাটি। তবে সড়ক প্রশস্ত হলেও ভোগান্তি পিছু ছাড়েনি চলাচলকারীদের। পাকা রাস্তায় কিছু দূর পরপরই বিদ্যুতের খুঁটি। 33টি খুঁটি না সরিয়েই শেষ হয়েছে 6.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ। স্থানীয়রা বলছেন, রাস্তার 1 থেকে 2 ফুটের মধ্যে সব খুঁটি থাকায় এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সবাই গাড়ি ঘোড়া দেওয়া এমন আছে, ব্রেক করছে, খামে বাইদে আছে, দড়াম করে খামে বাঁধছে, গাড়ি ঘোড়া দাঁড়াতে পারছে না। বড় গাড়ি আসলে লাগে সাইড করতে গেলে খামবার জন্য অনেক ঝামেলা হয়। গাড়ি দাঁড় করে রাখতে হবে, না হলে লেগে যেতে গেলে তো মনে করেন অনেক সমস্যা হয়। যে যাচ্ছেন খাম্বা কবে উঠাবে, তা কাছে আমরা টাকাও দিয়ে দিচ্ছি, ওদের টাকাও দিয়েছি। এখন ভাই এখন ওদের দায়িত্ব হইল যে তোমার বিদ্যুৎ আলাগের কথা বললো, অভিযোগের ভিত্তিতে বা কথার ভিত্তিতে তো দেয়, এটাও তো ঠিক করে দেয়, কিন্তু এইখানে যে পিটার যে ঘাটতি হয়েছে এটুকু কে পূরণ করে দেবে?
এলজিইডির উপজেলা প্রকৌশলী বলছেন তারা সময় মতোই তাদের কাজ শেষ করেছেন। বিদ্যুতের খুঁটি অপসারণে পল্লী বিদ্যুৎকে প্রয়োজনীয় অর্থ দেয়া হয়েছে। আমাদের এলবিডি এক্সটেনশনের মাধ্যমে পল্লী বিদ্যুতে টাকা পরিশোধ করা, এখন পল্লী বিদ্যুতের কিছু জটিলতার জন্য ওইটা সরাতে আপনার দেরি হচ্ছে। এখানে আমাদের কোনো ধরনের কোনো ত্রুটি নাই। খুঁটি অপসারণে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ। শিগগির কাজ শুরুর আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। টাকা জমা দিছে, আমরা পল্লী বিদ্যুতের ঠিকাদার প্রতিষ্ঠানের লোক, আমরা যেহেতু কাজ 2-1 দিনের ভিতরে করার সম্ভব চেষ্টা করব। টেন্ডারের শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে সড়ক থেকে বিদ্যুতের এসব খুঁটি অপসারণের কাজ শেষ করতে হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে 3 ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই কর্মসূচি। অংশ নেয় রংপুর নগরীর 156টি ব্যবসায়ী সংগঠন। বন্ধ রাখা হয় সুপারমার্কেট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। নগরীতে বের করা হয় বিক্ষোভ মিছিল, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় ফিলিস্তিনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সমাবেশ শেষে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন ব্যবসায়ীরা। গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ভোলাতেও পালিত হয়েছে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। সকালে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা জামে মসজিদ চত্বরে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারেই কর্মসূচি পালিত হয়। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশের পর মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় বিভিন্ন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানানো হয় এই সমাবেশ থেকে। 5 বছরেও শেষ হয়নি কাজিরাপাড়া ব্রিজের কাজ। টাঙ্গাইলের বাসাইল উপজেলা এবং মির্জাপুর উপজেলার সংযোগস্থলে এই সেতু 2020 সালে নির্মাণ শুরু হলেও আলোর মুখ দেখেনি প্রকল্প, জানিয়ে ভোগান্তিতে হাজার হাজার মানুষ। পুংলি নদীর ওপর 5 বছর ধরে দাঁড়িয়ে কংক্রিটের পিলার। কাঠামো দৃশ্যমান হলেও খবর নেই বাকি অংশের। টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাজিরাপাড়া ব্রিজ 2019 সালে ভেঙে পড়লে পরের বছরই নতুন সেতুর কাজ শুরু করে হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড মোহাম্মদ লিয়াকত আলী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী নির্মাণের শেষ সময় ছিল 2022 সালের 24 সেপ্টেম্বর। তবে এখনও বাকি 60% কাজ। গত 5 বছর আগে রাস্তায় ব্রিজটি টেন্ডার হয়েছে 256 মিটার ব্রিজ। পরবর্তী দেখা যায় 1 বছর যাওয়ার পরে কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না। লেবার দেয় না, তারা জায়গা কি করবো? এতে কতটা বছর ধরে কাম করতেছে, একদিন করলে তার 3 মাস করে না। দীর্ঘদিন সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন 10টি গ্রামের হাজারো মানুষ। তাদের দাবি দ্রুত শেষ হোক ব্রিজ নির্মাণের কাজ। আমরা গুদারা পারাবার হল লাগে একজনের 10 টাকা করে পার, আবার আইতে 10 টাকা 20 টাকা লাগে গুদারা পারাবার হইতে। এখন আমরা খুব কষ্টে আছি। আমরা একটা রুগী নিয়ে হসপিটালে যেতে পারি না, আমাদের রুগী নিয়ে গেলে অনেক জায়গা ঘুরে যেতে হয়। 4 বছর যাবৎ এটা আমরা বিভিন্ন দপ্তরে আমাদের প্রকৌশলী এলজিডি বা যাদের আন্ডারে কাজটা হচ্ছে বা কন্ট্রাক্টরের সাথে আমরা অনেক সময় এটা নিয়ে কথা বলছি, এটার কোনো অগ্রগতি নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে এলজিইডি। তবে রিটেন্ডার দিয়ে কাজ শেষ করার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা অফিস থেকে উনাকে মৌখিকভাবে এবং চিঠি মারফত বারবার বলা হয়েছে যে কাজটা আরো দ্রুত করে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস 2 অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ইঞ্জিনিয়ারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ। 2 জেলার উপর দিয়ে বয়ে গেল কাল বৈশাখী ঝড়, পাশাপাশি তীব্র বৃষ্টিপাত হয়েছে। পটুয়াখালীর বাউফলে দুপুর থেকে বৃষ্টি হয়। গত 3 সপ্তাহ ধরে কড়া রোদে হাঁসফাঁস অবস্থা উপকূলীয় অঞ্চলের। এক পশলা বৃষ্টিতে স্বস্তিতে মানুষ, সেই সাথে ছিল ঝড়ো হাওয়া। এদিকে সুন্দরবনের সাতক্ষীরা উপকূলে হঠাৎই শুরু হয় কাল বৈশাখী ঝড় আর বৃষ্টি। প্রবল বাতাসে নদীতে তীব্র স্রোতে আতঙ্কিত হয়ে পড়েন জেলারা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের এক যুবক নিহত হয়েছেন। গতরাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সিলেট এমজি ওসমানী হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় নিহত তুষার নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে, তবে হত্যার কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে। পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয় সহ 5টি দোকান পুড়ে গিয়েছে। আজ দিবাগত রাতে কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত, আর সেখান থেকে আগুন 2টি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান সহ বিএনপির কার্যালয়ও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আমদানি বন্ধের সাথে সাথে হিলি বন্দরে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। সরকারের ঘোষিত সময়সীমা অনুযায়ী বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। আজ বুধবার সব বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে, তবে অন্যান্য পণ্যের আমদানি অব্যাহত রয়েছে। গেল 2 দিনে 280টি ট্রাকে 11,750 টন চাল আমদানি হয়েছে। এদিকে আমদানি বন্ধের সাথে সাথে চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সরু জাতের সম্পা জাতের দাম। ঈদের আগে প্রতি কেজি সম্পা চাল 64 থেকে 65 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 69 থেকে 70 টাকা করে দামে। এজন্য অধিক লাভের প্রবণতাকেই দুষছেন পাইকারি ক্রেতারা। এখন চাউলের দাম চাচ্ছে 70 টাকা, 72 টাকা, 71 টাকা, 69 টাকা কেজিতে। 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম দাম বেশি চাচ্ছে। গোডাউনে তো অনেক চাল আছে, চালের তো যতটুকু আছেও পর্যাপ্ত পরিমাণ চাল আছে, কিন্তু তারপরে ইম্পোর্টারেরা মনে করেন যে হলো যেগুলো চাল আছে ধীরে সুস্থে বেচবে মনে করে মানে একটু দাম চাচ্ছে। 70 টাকা 71 টাকা রেট চাইতেছে এখন, মানে বেচার মতো ওদের মানে এখন মন মানসিকতা নেই। হঠাৎ করে রেটটা বাড়ার কারণে মানে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি। এবারে জানাবো ব্যতিক্রমী এক আয়োজনের খবর। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি অফিসে হালখাতার মাধ্যমে অনুষ্ঠিত হলো কর আদায়। এতে করদাতাদের মিষ্টি মুখ করানো সহ নানাভাবে আপ্যায়ন করা হয়। কোনো ভোগান্তি ছাড়াই খাজনা দিতে পেরে খুশি গ্রাহকেরা। আর এমন উদ্যোগ দেশে এটাই প্রথম, দাবি স্থানীয় প্রশাসনের। ব্যানার ফেস্টুনে সাজানো চত্বর, আছে ঘোড়া ও গরুর গাড়ি সহ গ্রামীণ নানা অনুষঙ্গ। বর্ষবরণের দ্বিতীয় দিন নাগেশ্বরীর ভূমি অফিসে ব্যতিক্রমী হালখাতার আয়োজন। উদ্দেশ্য খাজনা বা কর আদায়। উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে একযোগে অনুষ্ঠিত হয়েছে হালখাতা। করদাতাদের করানো হয় মিষ্টিমুখ। ছিল দই, মুড়ি, চিড়া সহ ফলমূল দিয়ে আপ্যায়নের আয়োজনও। আমার লাইফে এই ধরনের আনুষ্ঠানিকভাবে হালখাতা সিস্টেমে যে খাজনা যে দেওয়া হয়, যে এই প্রথাটা শুরু হলো, আজ এটা প্রথম দেখলাম। এইবার আমার শেষ বয়সে এইবারে এইরকম পাইনি। আমি ফলমূল খাওয়াইছি, মিষ্টি খাওয়াইছি। কথা কাজে মিল আছে, যদি বলে 5টা আসলে ইনশাল্লাহ কাজ হয়, বা হয় না হয়রানি করে না, মানে বসে রাখায় না। সরকারি অফিসে নাগরিক সেবা পেতে পদে পদে হয়রানি সহ নানা অভিযোগের শেষ নেই। সেখানে নাগেশ্বরীতে এমন আয়োজনে খুশি করদাতারা। যেখানে কৃষক আগে আসলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতো, সেই হয়রানি না হয়ে বরঞ্চ তারা কর পরিশোধ করে একটা নাস্তা পানীয় পর্যন্ত আপ্যায়িত হতেছে। এটি একটা অত্যন্ত সুন্দর দিক। ভূমি অফিসে যে কর্মকর্তা আছেন, দেখা যায় এনার সঙ্গে যে একটা সাধারণ পাবলিকের যে দূরত্ব, এটা থাকবে না। এটা যদি প্রতি বছর হয় তাহলে সাধারণ জনগণের সঙ্গে তাদের একটা ভালো একটা সম্পর্ক থাকবে। প্রশাসনের দাবি, ভূমি অফিসে হালখাতার এমন আয়োজন এটাই প্রথম। সাথে নববর্ষ উপলক্ষে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনাও লক্ষ্য। আমরা চাই যে জনগণ আবার ভূমি অফিসে উৎসবমুখরভাবে তাদের ভূমি উন্নয়ন কর বা খাজনা সেটি প্রদান করুক। সেই আগ্রহ থেকেই আমার এই আজকের এই আয়োজনটি করা হয়েছে। আমাদের নাগেশ্বরী উপজেলায় 14টি ইউনিয়ন এবং একটি পৌর তহসিল অফিস, সব জায়গায় আমরা একযোগে হালখাতা অনুষ্ঠান করছি। উৎসবমুখর পরিবেশেই সকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং আমাদের যে বড় দাতাগণ আছে তারা এখানে অংশগ্রহণ করছে। আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমি উন্নয়ন কর আদায়ের, আমরা সফল হব। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় 65 লাখ টাকা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন।